আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমি প্রায় একটি কথা বলে থাকি। তিনি এমন একটা সহজ সরল ভাব নিয়ে থাকেন সবসময় যেন তিনি কিছুই বোঝেন না। আসলে বাস্তবতা হচ্ছে উল্টো। অনেকেই মনে করেন তিনি যেকোনো পাক্কা পলিটিশিয়ানের চেয়ে কোনো অংশ কম নন এবং যেকোনো সময় সুর বদলে দিতে পারেন, এটি অনেকেই মন্তব্য করে থাকেন। এবং তারই একটা নতুন নমুনা, একেবারে সাম্প্রতিক একটা উদাহরণ। বিবিসি বাংলা সার্ভিসে তিনি 3 দিন আগে যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে যেসব কথাবার্তা বলেছেন, একই ইস্যুতে আবার ভিন্ন কথা বলেছেন বিবিসিরই ইংলিশ সার্ভিসে দেওয়া একটি সাক্ষাৎকারে। বিবিসির 3 দিন আগের যে ইন্টারভিউটি বাংলার, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার বিষয়ে তিনি বলেছেন যে আমরা ঐকমত্যে বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় করবে, না হলে করবে না। এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে আনরেস্ট তৈরি করার জন্য, সেটিও তিনি বলেছেন যে এটি বাংলাদেশের জন্য বড় হুমকি, এই যে দলটি পালিয়ে বেড়াচ্ছে। 3 দিন পর এসে বিবিসির ইংলিশ সার্ভিসে যে ইন্টারভিউটি প্রকাশিত হলো বুধবার, সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ কি বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না? এবং একই সঙ্গে তিনি বলছেন যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এর আগে ইন্টারভিউতে বলেছেন বা সবসময় বলে আসছেন রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নেবে, আর এখন বলছেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে। দুই ধরনের বৈপরীত্য কথার কতটা ভয়ঙ্কর একটি নমুনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়ে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ইংলিশ সার্ভিসের পক্ষ থেকে। সাবেক রাষ্ট্রপতি বিবিসির ভাষাতে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি থেকে শুরু করে সারা দেশে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, সেখানে তিনি বলছেন কি অদ্ভুত কথা, দেশে আইন আছে, থানা আছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা থানায় যাক, অভিযোগ করুক, অভিযোগগুলো নথিভুক্ত হোক। এইভাবে আপনাদের কাছে সাংবাদিক বা বিবিসির কাছে অভিযোগ না জানিয়ে তাদের উচিত থানায় যাওয়া। আচ্ছা, তার এই বক্তব্যটিকে আমরা কি হিসেবে গ্রহণ করব? যারা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় বুলডোজার এনে গুড়িয়ে দিচ্ছে 32 নম্বরের বাড়ি পর্যন্ত, যেখানে তাদেরকে কিছু বলা হয় না, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে, কোনো ধরনের অভিযান চালানো হয় না, অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো কিছু পরিচালিত হয় না। এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে কোনো ধরনের কর্মসূচিতেও নামতে পারে না, যেন অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে গেছে, অথবা শহীদ মিনারে ফুল দিতে পর্যন্ত যেতে পারে না, গেলেই আটক, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাবে থানাতে অভিযোগ জানাতে। এত সুন্দর করে তিনি কথাগুলো বলে ফেলছেন। আমরা আওয়ামী লীগের 16 বছরের সময় তো দেখেছি ঠিক শেখ হাসিনার এই ধরনের বিভিন্ন মন্তব্যের কারণে মানুষ কতটা তার বিরুদ্ধে চলে গিয়েছিল। শেখ হাসিনা তো একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমর্থনটা আসলে কোথায়? এবং যেখান থেকে নানান ধরনের নির্দেশ, পরামর্শ ইত্যাদি ইত্যাদি আসছে বলে অনেকে ধারণা করছেন, তারা কতক্ষণ বা তাদের উপরে কতক্ষণ ভর করে এই ধরনের মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস করে যেতে পারবেন অবলীলায়? আইন শৃঙ্খলা পুনরুদ্ধার নিয়েও প্রশ্ন করা হয়েছিল বিবিসি বাংলার মতন বিবিসি ইংলিশেতেও। তো বিবিসি বাংলাতে তিনি বলেছিলেন আইন শৃঙ্খলার অবনতি মোটেও হয়নি বা অপরাধের মাত্রা মোটেও বাড়েনি। এখন এসে বিবিসি ইংলিশে তিনি বলছেন ইন্টারভিউতে, এটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। মানে কত সুন্দর করে এখন কথাগুলো আপডেট করা হচ্ছে। তো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, বেশ ভালো কথা, কিন্তু সেগুলো দমন করতে হবে। যদি দমন করতে না পারেন তাহলে আওয়ামী লীগ মানে আপনাদেরকে রাখা হয়েছে কেন, কি কারণে? আর এখন যা চলছে তা স্বাভাবিক? তিনি বলছেন যে 2024-এর এই সময় এরকমই অপরাধ মাত্রা ছিল। আপনাকে হলফ করে বলতে পারবেন এইভাবে 2024-এর বছরে কোনো এক সময় কখনো, আমি শুরু শেষ যখনই বলি, এইভাবে বাসে বাসে ধর্ষণ হয়েছে কিনা, বাসে বাসে ডাকাতি হয়েছে কিনা, মানুষ নিরাপদে মোবাইলটাও দিনের বেলায় পকেট থেকে বের করে কথা বলতে পারছে, মানে কথা বলতে গেলেও নানান ধরনের সংক্রামক থাকতে হচ্ছে, এরকম সিচুয়েশন হয়েছে? তিনি বলে যাচ্ছেন আবুলিলাই। এবং নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন ছিল বিবিসি ইংলিশ সার্ভিসে, নির্বাচন কবে নাগাদ হতে পারে? তিনি সেখানে আবার বলেছেন
2025 বা 2026 মার্চে। আচ্ছা, নির্বাচন নিয়েও তিনি অনেকবার একাধিকবার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলো যখন চাইবে নির্বাচন হবে, কখনো বলেছেন জনগণ যা চাইবে যখন চাইবে নির্বাচন হবে। এগুলো তো নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ফিনান্সিয়াল টাইমস, রয়টার্স, এমন করে গণমাধ্যম নেই, এক এক সময় এক এক কথা। দুদিন আগেও ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা আল হাবিব তার সঙ্গে যখন দেখা করতে গেলেন, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে। আবার বিবিসিতে তিনি বলছেন যে 2025 ডিসেম্বর বা 2026 মার্চ। এই মানুষটা স্থির নন, আমরা বলতে বাধ্য হচ্ছি এইভাবে কথা বলতে। এত ঘন ঘন কথা পরিবর্তন যদি কেউ করে থাকেন, ঠিক সেই মানুষটির উপর দেশের আপামার গণমানুষ কিভাবে আস্থা রাখবে, কিভাবে বিশ্বাস স্থাপন করবে? এবং আরো মজার কথা তিনি একটি বলেছেন, ইউএস এইডের সব ধরনের মানবিক সহায়তা যখন বন্ধ হয়ে গেল, বাংলাদেশেও রোহিঙ্গাদের জন্য তাদের যে বরাদ্দ ছিল সেটা যখন বাতিল হয়ে গেল, পরবর্তীতে চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন এই গত কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন, সেখানে তিনি বললেন যে তোমরা ইউএস নিয়ে যা করো না কেন, আমাদের বরাদ্দটা আমাদের দাও, নাহলে আমরা পারছি না। আমি তখন বলেছিলাম যে সারা বিশ্বের জন্য ইউএস এইড বন্ধ করে দিচ্ছে তাদের অনুদান বা ঋণ, আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দাবি জানাচ্ছেন, মামা বাড়ি আবদার। আচ্ছা, তার কদিন পরে এসে এই বিবিসি ইংলিশ সার্ভিসে তিনি কি বলছেন? পিকুলিয়ার কথাবার্তা। তিনি বলছেন এটা তাদের সিদ্ধান্ত, বের ভালো কথা। পরবর্তীতে কি বলছেন? এটি ভালোই হয়েছে, কারণ তারা এমন কিছু করেছে যা আমরাই করতে চেয়েছিলাম, মানে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম, এবং এর মতো আরো জিনিস যা আমরা কখনোই ঠিকভাবে মোকাবেলা করতে পারিনি, মানে দুর্নীতি রোধ করতে পারিনি। তো এটা বন্ধ হয়েছে, ভালো কথা। এক অর্থে দুর্নীতি বন্ধ হয়ে গেছে। আমরা কি মন্তব্য করবো এখানে? রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ রইল না, অনেকখানি কমে গেল। ইউরোপীয় ইউনিয়নও তাদের বরাদ্দের অনেকাংশে কাটিল করেছে, আর সেখানে তিনি বলছেন ভালো হয়েছে। আর এক সপ্তাহ আগে তিনি বলেছেন ট্রাসি জ্যাকবসনকে, তোমাদের অনুদান দাও, বন্ধ করা যায় করে আমাদেরকে দিয়ে দাও। মানে এটি কোন ধরনের কথাবার্তা? ঠাউর করা বড় মুশকিল। এবং ইউএস এইড যে গত বছর $450 মিলিয়ন আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, সেটাতে আর পাওয়া যাচ্ছে না। এটি কিভাবে ঘাটতি পূরণ করা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন এটা তখন দেখা যাবে, সবকিছু তখন দেখা যাবে, আর যা কিছু হয়েছে সেটা আগের সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। দর্শক, রমজান মাসে অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে। এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন, সুখবর সুখবর সুখবর, দারুণ সুখবর। এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে, তেমনটাই মনে হয়েছে। গতরাতে আবারও মবের সৃষ্টি হয়েছে গুলশানে, ঢাকার গুলশানে মবের সৃষ্টি হয়েছে। মাত্র 15-20 জন লোকজন একটি বাড়িতে আক্রমণ করেছে, এবং সেই আক্রমণটা যে ডাকাতি সেটা স্পষ্ট বোঝা গেছে পরবর্তীতে। যদিও তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসেনি, তারা ছাত্র জনতার ব্যানারে কাজ করলে তো সব কিছুই বৈধ হয়ে যায়, সেই ব্যানারে এসেছে। তার মধ্যে শোনা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছে। ঘটনাস্থল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা এইচটি ইমাম, যাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, তাকে কেন উপদেষ্টা করা হলো, তিনি যে কর্মকাণ্ড তার জীবনে করেছেন, মুস্তাকের শপথ পরিচালনা করা এই ব্যক্তিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কেন তার উপদেষ্টা বানালেন, কেন আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি বনে গেলেন, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এইচটি ইমামকে অনেক ক্ষমতাবানও আমরা দেখেছি আওয়ামী লীগে। তারই পুত্র তানভীর ইমাম, তিনিও সাবেক এমপি, তিনি গ্রেপ্তার হয়ে জেলে। এইচটি ইমাম মারা গেছেন। তানভীর ইমামের বাড়ি মনে করে একটা বাড়িতে আক্রমণ করা হলো এবং সেখানে মবের সৃষ্টি করা হলো। আদতে কি ঘটলো? তারপরে পুলিশ প্রথমের দিকে নিষ্ক্রিয় থাকলেও বিভিন্ন চাপে শেষ পর্যন্ত পুলিশ কি করলো, কি ঘটনা ঘটছে, এবং এই ঘটনা যে সুখবরের কথা বলছি, সেই সুখবরটা যদি আগের মবগুলোতে তৈরি করা হতো তাহলে এত মব তৈরি হতো কিনা বাংলাদেশে, সেই প্রশ্নও সামনে এসে যায়। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে এখন থেকে প্রজাপতি.টিভি ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম গতরাতে গুলশানে মবের কথা। এসটি ইমামের পুত্র তানভীর ইমামের বাসা বলে যে বাসাতে আক্রমণ করা হয়েছে গুলশানে আমরা জানি খুবই সেন্সিটিভ এলাকা, বিদেশি কূটনীতিকরা এই এলাকায় থাকেন। সেখানে এরকম একটা ঘটনা ঘটছে, পুলিশ আসছে না, পুলিশকে ফোন দেওয়া হচ্ছে, অনেক পরে রাত 12টার দিকে পুলিশ সেনাবাহিনী আসছে, সেরকম ঘটনা আমরা দেখেছি প্রথম দিকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই প্রথম গণমাধ্যমকে, বাংলাদেশের গণমাধ্যমকে মবের বিরুদ্ধে প্রশ্নবাণে বিদ্ধ করতে দেখা গেল। যারা মব সৃষ্টি করেছে তাদেরকে প্রশ্ন করা হলো, আপনাদের কি অধিকার আছে কারো বাড়িতে তল্লাশি করার, কারো বাড়িতে হামলা করার? আমরা তল্লাশির নামে যেটা দেখলাম, লুটপাট দেখলাম, বাড়ির দরজা ভেঙে লুটপাট করা হয়েছে, যার যা ইচ্ছা সে তাই নিয়ে গেছে। এবং সেখানে অনেক পরে পুলিশ এসেছে। পুলিশ বলেছে তাদের কাছে এই বাড়ি সম্পর্কে আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না, তাদের কাছে একটা ইনফরমেশন গিয়েছে যে এই বাড়িতে কারা হামলা করেছে। সেই ইনফরমেশন অনুযায়ী তারা প্রথমে টহল টিম পাঠিয়েছে, তারপরে অফিসাররা এসেছে। অর্থাৎ পুলিশ কিছুই জানতো না, পুলিশকে জানানোও হয়নি। অথচ যারা হামলাকারী তাদের পক্ষ থেকে খুবই বারবার বলা হচ্ছিল তারা গুলশান থানাকে জানিয়েছে, তারা সেনাবাহিনীকে জানিয়েছে, তারা মিডিয়াকে জানিয়েছে। কেউ যখন সাড়া দেয়নি তখন তারা আক্রমণ করেছে। এই আক্রমণ করার অধিকার তাদেরকে কে দিল সেটা একটা বড় প্রশ্ন। এই ঘটনায় 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই 3 জনকে অ্যারেস্ট করে তাদেরকে আদালতেও সোপর্দ করা হয়েছে। এই 3 জনকে অ্যারেস্ট করাটাই আমি প্রথমে বলেছি সুখবর। বাংলাদেশের জন্য প্রথম, এই সরকারের আমলে যদি প্রথম কোনো সুখবর আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, তাহলে এটা একটা প্রথম পদক্ষেপ। যদিও এটা যে সরকার খুব একটা সহজভাবে করেছে সেটা বলা যাবে না। নানা রকমের চাপে এবং বিশেষ করে মিডিয়ার চাপে গণমাধ্যমে এই প্রথম চাপ প্রয়োগ করেছে। গণমাধ্যম মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শুধুমাত্র ছবি তোলেনি। এর আগে যত মব হয়েছে আমরা গণমাধ্যমকে শুধুমাত্র বীর দর্পে সেগুলোকে লাইভ করতে দেখেছি, কি ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ লাইভ করেছে। এটা নিয়ে যাচ্ছে, ও ওটা নিয়ে যাচ্ছে, এই বুলডোজার আসছে, এই ভাঙা হচ্ছে, এগুলোর ধারাবর্ণনা তারা দিয়েছে। তারা সেগুলোর বিপক্ষে কোনো প্রশ্ন করেনি, সেগুলোর বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেনি। এই প্রথম তারা সেগুলোর বিপক্ষে অবস্থান করেছে। এবং ঘটনার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সেই 3 জনের মধ্যে 2 জন হচ্ছে পিতা পুত্র। জুয়েল খন্দকার পিতা, শাকিল খন্দকার পুত্র, এই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আরেকজন শাকিল আহমেদ। এই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা 3 জনের একেবারে নুরানি চেহারা 3টা দেখে নিতে পারেন যে এই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এর মাঝে জুয়েল খন্দকার তিনি বারবার বলছিলেন যে 100, 150, 200 জনতার, ছাত্র জনতার ঢল এখানে নেমেছে। অথচ আমরা ভিডিওতে দেখেছি খুব বেশি হলে 15-20 জনের একটা দল। তারা ঢুকে প্রথমে প্রাচীর টপকে, তারপরে ভেতরে ঢুকে দরজা ভাঙে ভেতরে ঢুকে লুটপাট করে। এই জুয়েল খন্দকারের কথা অসংলগ্ন মনে হয়েছে। তিনি কোনো কথা ঠিকভাবে বলতে পারেননি ক্যামেরার সামনে। তাকে এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন যিনি শাকিল আহমেদ, এই ছবিতে শাকিল আহমেদ এবং শাকিল খন্দকার 2 জন। শাকিল আহমেদ যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন একটা সময়, এখন সময় বদলে গেছে, তিনি কেয়ারটেকার নেই। তিনি কয়েকজন ছেলে জনতাকে বুঝিয়েছেন যে এই বাড়িতে হামলা করলে 200-300 কোটি টাকা পাওয়া যাবে, চল যাই এই বাড়িতে হামলা করি। তারা এইভাবে দল বেঁধে 15-20 জনের একটা দল এসেছে হামলা করতে 200-300 কোটি টাকা কামাই করার উদ্দেশ্যে। সেই কামাই করার উদ্দেশ্য তাদের সফল হলো না, তারা অ্যারেস্ট হলো। পুলিশের পক্ষ থেকে এই পরিচয়গুলো স্পষ্ট করা হয়নি। পুলিশের পক্ষ থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়ও স্পষ্ট করা হয়নি। পুলিশ বলেছে হ্যাঁ তারা পরিচয় দিয়েছে, কিন্তু তাদের ওই পরিচয় গ্রহণযোগ্য নয়। তার মানে হচ্ছে যে এমন সেন্সিটিভ পরিচয় দিয়েছে যে পরিচয়টা পুলিশ প্রকাশ করলে হয়তো কারো ক্ষতি হবে। এই কারা সেটা খুব সহজেই অনুমান করা যেতেই পারে। এই যে অ্যারেস্টের ঘটনা ঘটলো, 3 জনকে অ্যারেস্ট করা হলো, কিন্তু ওই ঘটনায় রাতে সাংবাদিকদের সামনে সব
থেকে বেশি অধ্যত্বপূর্ণ আচরণ যে ব্যক্তিটা করলো, দেখুন ছবিটা, এই ব্যক্তিটার চেহারা দেখেই বোঝা যায় যে তার কর্মকাণ্ড কি। এই ব্যক্তি, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। সে বলছে যে সে সাধারণ জনগণ, তার সাধারণ জনগণের যা ইচ্ছা তাই করার অধিকার রয়েছে, আমরা আমাদের কাজ করেছি, আপনারা আপনাদের কাজ করেন, এইভাবে সাংবাদিকদের রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করেছে। অথচ তাকে অ্যারেস্ট করা হয়নি, ওই তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই ব্যক্তিকে কেন অ্যারেস্ট করা হলো না সেটাও একটা বড় প্রশ্ন। এই ব্যক্তি কি মোটা দাগের কেউ, বড় পরিচয়ের কেউ, সেটা গবেষণা করলে হয়তো বেরোবে। কিন্তু আমার যেটা মূল কথা, যেটা আলোচনা হচ্ছে, যে আলোচনাটা করতে চাই, সেটা হচ্ছে যে এই যে তিনজনকে অ্যারেস্ট করা হলো গত রাতে, মজার ব্যাপার হচ্ছে পেছনের কাহিনীটা একটু বলে নিই। এই বাড়ি এসটি ইমামের ছেলে তানভীর ইমামের না। এই বাড়ি হচ্ছে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি এবং সেটা সাবেক শ্বশুরের পক্ষের বাড়ি। সেখানে তানভীর ইমামের আগের পক্ষের মেয়ে থাকে, শুধু আর কেউ থাকে না, আগের পক্ষের মেয়ে থাকে। অর্থাৎ এটাকে তানভীর ইমামের বাড়ি বলে যে চালিয়ে দেওয়া হয়েছে সেটা সত্য নয়। একটা গুজব সৃষ্টি করে, একটা মব সৃষ্টি করে সেখানে হামলা করা হয়েছে। যে কথা বলছিলাম সেই কথাই চলে যায় যে এই যে প্রথমবারের মতো অ্যারেস্ট করা হলো তিনজনকে, মবের কারণে অ্যারেস্ট করা হলো। এই ঘটনা যদি এর আগে হতো, গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যারা আক্রমণ করেছে তাদের যদি অ্যারেস্ট করা হতো, 32 নম্বরে যারা আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো, 32 নম্বর হামলা করার জন্য যারা ফেসবুকে ইন্ধন জুগিয়েছে, যেসব সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 32 আক্রমণ করতে বলেছে, যে সকল উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আজকে রাতে উৎসব হবে, তাদেরকে যদি উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হতো, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে কিন্তু এই মব বেশি দূর এগোতে পারতো না। বাস্তবতার কারণে আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটেছে, কিংবা 6 তারিখে যে ঘটনা ঘটেছে, একটা সরকার পতন হয়েছে, জনগণের রাগ উগড়ে উঠেছে, সেগুলোকে যে 5-6 তারিখের ঘটনাকে যদি বাদ দেওয়া যায়, তারপরে যত মব সৃষ্টি হয়েছে, এই যে এত এত মাজার ভাঙা হলো, একজনকে অ্যারেস্ট করা হয়নি, একজনকেও অ্যারেস্ট করা হয়নি। এই যে এত মব তৈরি করা হচ্ছে, এই যে রোজার মাসে জোর করে দোকান বন্ধ করার জন্য মাইকিং করা হচ্ছে, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আইনে এটা কিন্তু কোথাও নেই যে আপনি কারো দোকান জোর করে বন্ধ করে দেবেন এবং হুমকি দেবেন যে দোকান যদি বন্ধ করা না হয় তাহলে দোকান ভেঙে ফেলা হবে। এই মব কিন্তু চলতেই থাকতো না যদি এরকম অ্যারেস্টের ঘটনা ঘটতো এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি শক্ত অবস্থান নিত। এর আগে সরকার ঠিক পথে থাকেনি। আশা করছি সরকার এবারে যে পদক্ষেপটা নিয়েছে, তিনজনকে অ্যারেস্ট করেছে, আশা করছি তাদেরকে সঠিক বিচারের মুখোমুখি করা হবে এবং তার মাধ্যমে বাংলাদেশে মবের সংস্কৃতি বন্ধ হবে। মবের সংস্কৃতি যদি বন্ধ না হয় বাংলাদেশে, তাহলে সরকারের জন্য সেটা মারাত্মক ক্ষতির হবে, সেটা খুব সহজেই অনুমান করা যায় এবং সেটা বোধহয় সরকার অনুমান করেই এবার মবের এগেনস্টে তারা পদক্ষেপ গ্রহণ করলো। এখন দেখার বিষয় এই পদক্ষেপটা ধারাবাহিকভাবে থাকে নাকি শুধুমাত্র একটা ভুল জায়গায় আক্রমণ করেছে বলেই তাদেরকে অ্যারেস্ট করে আইওয়াশ করার মধ্যে সীমাবদ্ধ থাকে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।